মঞ্চে উপবিষ্ট আমার দুই শিক্ষক শ্রী পবিত্র সরকার এবং শ্রী পিনাকেশ চন্দ্র সরকারকে প্রণাম জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি আমার ছোট বোন চন্দ্রমল্লী সেনগুপ্তকে। আর সামনে যারা উপস্থিত আছে তাদের প্রত্যেককে যথাযোগ্য সম্ভাষণ জানাচ্ছি। আমি একটু শুরুতে দুটো কথা বলতে চাই। প্রথম কথাটা হচ্ছে আমার এত পরিচয় দেওয়ার দরকার ছিল না। আমার একটাই পরিচয়, সেটা হচ্ছে আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তনী এবং পুনশ্চ বাংলার একজন সভ্য। ওরা রীতি অনুযায়ী দিয়েছেন, কিন্তু আমি খুবই সংকোচ বোধ করছি তাই জন্য। দ্বিতীয় কথাটা বলার দরকার, হয়তো আমারই উচ্চারণের দোষে হয়েছে এটা। আমি আজকে যেটা বলতে চাই সেটা হচ্ছে শিকল ছেঁড়া হাতের খোঁজ এবং সমরেশ বসু। উপন্যাসটা নিশ্চয়ই উল্লেখ থাকবে, কিন্তু আসলে আমাদের আলোচনাটা একটু অন্যরকম হবে। একদম শুরুতেই বলি যে যার এত বিশাল রচনা সম্ভার, 250-র উপর উপন্যাস এবং প্রচুর ছোট গল্প, তাকে নিয়ে খুব সংহত বলা খুব কঠিন। ফলে আমি ভাবছি যে আমাদের এই যে সময়টা আমার, সেটাতে আমি কোনো প্রথাগত বক্তৃতা না দিয়ে আমি একটু চেষ্টা করি যে সবাই মিলে একটু সমরেশ বসুকে কিভাবে পড়া যায়। আশা করি সেটা একটু সহজ হবে আমার পক্ষে। আপনারা যারা উপস্থিত আছেন তারা সকলেই সমরেশ বসুকে জানেন, আমার থেকে ভালোই জানেন। ফলে আমি ওই ধৃষ্টতা আর দেখাচ্ছি না যে সমরেশ বসু সম্পর্কে আমি কিছু বলবো। আমরা একসঙ্গে পাঠ করব, এটাই আমার বলার কথা। লিখতে লিখতে এইমাত্র উঠে গেলেন তিনি, ঠিক যেন আসছি বলে চলে যাওয়া। মানেটা বুঝতে ধোঁকা লাগে, হয়তো সময়ও। লেখার জগৎ তেমনি আছে, যেখানে যা ছিল তাই, নিঃশব্দ কণ্ঠস্বরের মতো চারপাশের দৃশ্যপটে এখনও তার জ্যান্ত ছোঁয়া। চেয়ারের কাঁধটা সামান্য ফেরানো, শূন্য আসনে এখনও তার ভর লেগে আছে। ছাইদানে মুখ বাড়িয়ে আছে আগুন খেকো ছাই, ধোঁয়ার শীষ পাক খেয়ে উঠছে খাড়া উঁচুতে। নির্জনতার মুখের ওপর আচমকা তর্জনীর মতো। মুহূর্ত আগেও তিনি যে টেবিলে হুমড়ি খেয়ে লিখছিলেন, সেখানে এখন সাদা কাগজের ফরাস পাতা। একটি অসমাপ্ত পাণ্ডুলিপির অপেক্ষমান অক্ষরগুলোর থমথমে চোখের সামনে শুয়ে আছে খোলা কলম, যেন তাড়াহুড়োয় বন্ধ করে যেতে ভুলে গেছেন। অক্ষরের সরসজ্জায় ইচ্ছা মৃত্যুর অপেক্ষা নয়, কলম ফেলে যাওয়া হয়েছে যেন অস্ত্র সমর্পণের ভঙ্গিতে। এটা দেশ পত্রিকার সম্পাদকীয়। সমরেশ বসুর প্রয়াণের পর যে বিশেষ সংখ্যা দেশ পত্রিকায় করেছিলেন, তার সম্পাদকীয়তে এটা লেখা হয়েছে। সমরেশ বসু সম্পর্কে বলতে গেলে এত নানা কথা বলতে হয়, সেগুলো গুছিয়ে আনা খুব কঠিন। ঠিক সেরকমই অবস্থা হয়েছিল নবকুমার বসু, সমরেশ বসুর পুত্রের, যখন দেশ পত্রিকা থেকে তাকে অনুরোধ জানানো হয়েছিল যে তিনি যেন তার বাবা সম্পর্কে কিছু লেখেন। তিনি লিখছেন, গ্রামাঞ্চলের একটি বিরাট ধুধু মাঠ, কাঠফাটা রোদ্দুর গনগনে আঁচের মতো দাপিয়ে বেড়াচ্ছে চারদিকে। আমি সেই বিরাট মাঠের ঠিক মধ্যিখানে দাঁড়িয়ে আছি একা। আমার মাথার উপর কিছুক্ষণ আগেও একটি গোলপাতার ছাউনি ছায়া ফেলেছিল। হঠাৎ আচমকা একটি ঝোড়ো হাওয়া এসে আমার মাথার উপরে ছাউনিটা
উড়িয়ে নিয়ে গেছে। এখন আমার মাথার উপরে গনগনে সূর্যের আগুন ঝরে পড়ছে। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি, আমার হাতে ধরা আছে একটা কলম। হঠাৎ করে পিতৃবিয়োগের পর তাকে তার পিতার সম্পর্কে লিখতে বলা, সেটা তার প্রাথমিক প্রতিক্রিয়া এরকমই হয়েছিল। এইটা মনে রেখেই আমরা একটুখানি এগোচ্ছি আমাদের যে মূল আলোচনা, তাতে শিকল ছেঁড়া হাতের খোঁজ। কেমন করে করছিলেন এই খোঁজ? এই অন্বেষণ, এটা কিন্তু একেবারে প্রথম থেকেই সমরেশ বসুর লেখায় পাওয়া গেছে। তিনি খুঁজতে 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 পথ চলছিলেন। পথ শেষ পর্যন্ত খুঁজে পেয়েছিলেন কি না আমরা সে কথা জানি না, কিন্তু পথ যে খুঁজতে খুঁজতে চলেছিলেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই। একেবারে প্রথম যে উপন্যাস, বিনা হাতে লেখা পত্রিকায়, বিনা পত্রিকায় যে উপন্যাস তার 16 বছর বয়সে, সেটা এখনও আমাদের হাতে সম্পূর্ণ আসেনি। একটা পাতা এসেছে মাত্র। সমরেশ বসুর বাড়ি থেকে সমরেশ বসুর যে ডিজিটাল আর্কাইভ করা হয়েছে সেখানে তার প্রথম পাতাটা দেওয়া হয়েছে, ফলে সেটা আমাদের না পড়াই থেকে গেছে আজ অবধি। সেই হিসেবে আমরা যদি দেখি, মানে সরকারিভাবে প্রথম উপন্যাস নয়নপুরের মাটি 1946-এ, উপন্যাসের কথা বলছি। আমরা জানি সবচেয়ে আগে যেটা নিয়ে একদম সাড়া পড়ে গিয়েছিল, সেটা এই উপন্যাসেরও আগে একই বছরে পরিচয় প্রকাশিত আদাব। এই আদাব গল্পটা আমাদের সকলের জানা, গল্প নিয়ে কিছু বলছি না, কিন্তু আদাব থেকে যে যাত্রা তার শুরু হলো, সেই যাত্রার মধ্যেই কিন্তু সেই অন্বেষণ ছিল। আদাবে আমি যদি এই অন্বেষণের কথা ভাবি, তাহলে আদাবে প্রথম অন্বেষণ ছিল কারা এই অবস্থার জন্য দায়ী, কারা আছে এর পিছনে। আমরা জানি একজন সুতাকলের মজুর এবং একজন মুসলমান মাঝি, সুতাকলের মজুর হিন্দু আর মুসলমান মাঝি, এই দুজন পরস্পর শত্রু ভেবেও শেষ পর্যন্ত তারা বন্ধু হয়ে যায় এই কারণেই যে তারা সমাজের সেই এক অর্থে নিচের তলার মানুষ, এবং তাদের কথা আসলে কেউ ভাবে না। উঁচু তলায় পায়ের ওপর পা রেখে বসে থাকা নেতারাও কিন্তু তাদের কথা বিবেচনা করেননি। এই আদাব দিয়ে সমরেশ বসু সকলের কাছে এলেন। তিনি তখন কমিউনিস্ট পার্টির সঙ্গে জড়িত। তিনি তার যে আদর্শ, সেই আদর্শে তিনি খানিকটা বলা যায় মগ্ন হয়ে আছেন। খুব স্বাভাবিক, কারণ সেই সময়ে, যেই সময়ের কথা, এই 46 বা তারও খানিকটা আগে থেকে সমরেশ বসুর কমিউনিস্ট পার্টির সঙ্গে যোগাযোগ, সেই সময় থেকে, সেই সময়ের আমরা দেখেছি, যদিও একটা কংগ্রেসি আন্দোলন খুব বেশিভাবে আছে। একটা কংগ্রেসি আন্দোলনের দুটো ধারা যদি আমি বলি, তাহলে একটা সরকারি কংগ্রেসি আন্দোলনের ধারা এবং একটা গান্ধীবাদী ধারা, যেটা পরবর্তীকালে কংগ্রেসি আন্দোলনের থেকে খানিকটা দূরবর্তী হয়ে পড়েছিল। সেই ধারাটা আছে। তার পাশাপাশি এই কমিউনিস্ট চিন্তাভাবনা, এই জিনিসটা বামপন্থী চিন্তাভাবনা, এই জিনিসটা সেই সময়কার যারা যুবক, যারা খানিকটা চিন্তাভাবনা করেন, তাদের মধ্যে আস্তে আস্তে চারিয়ে যাচ্ছিল। সেই সময়কার কথা। এই সময়ে তিনি, মানে এই সময়ের একটু পরে আমরা জীবনের ইতিহাসে একটু আসবো, যখন বুঝতে পারবো, এই সময়টায় তিনি আদাব লিখছেন। আদাব কিন্তু কোনো বামপন্থী চিন্তাধারার কথা বলে না। আদাব একটা মানবতাবাদী চিন্তাভাবনার কথা বলে। অনেকগুলো উপন্যাস, অনেকগুলো গল্পে আমরা খুব সরাসরি বামপন্থী চিন্তাভাবনার ছায়া দেখব, কিন্তু আমার মতে আদাব
ঠিক এই কথা বলে না। একদম শেষের দিকে লেখা তিন পুরুষ উপন্যাস যদি আমরা পড়ি, এই আদাবের সঙ্গে মিলিয়েই যদি পড়ি, তাহলে আমরা দেখতে পাব যে এই যে আদাবের যে আকুলতা, এই মানবতাবাদ, এখানে কিন্তু তিন পুরুষ উপন্যাসের মধ্যেও এখানে আসছে, যে কারণে একই দেয়ালে পাশাপাশি লেনিনও থাকেন, গান্ধীও থাকেন। এবং সুদীপ ভাবে যে এরা আসলে দুজনে একই কথা বলেন। এই যে একই কথা বলেন সুদীপ ভাবে, সেই জিনিসটা সম্ভবত একদম প্রথমে সমরেশ বসুর গান্ধীবাদী চিন্তাভাবনা কীরকম ছিল আমি খুব পরিষ্কার নই, বলতে পারবো না। কিন্তু ক্রমশ যে উত্তরণ ঘটছিল, উত্তরণও আমরা নাও ভাবতে পারি, একটা ভাবনা চিন্তার ধারা এসে মিশছিল তার বামপন্থী চিন্তাভাবনার মধ্যে, সেই জিনিসটা আমরা ক্রমশ কিন্তু দেখতে পেয়েছি শেষের দিকে অনেক বেশি। 1945 সালে উনি কমিউনিস্ট পার্টিতে যোগ দেন। 1949 সালে আমরা জানি কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ ঘোষণা হয় এবং তাকে মানে অনেক বামপন্থী যারা মানুষ ছিলেন তাদের কারাবরণ করতে হয়। সেই সময়ে বিধানচন্দ্র রায় তিনি মুখ্যমন্ত্রী। একটা খুব আশ্চর্য জিনিস আমার লাগে যে বিধানচন্দ্র রায় সরকারি কংগ্রেসি না গান্ধীবাদী কংগ্রেসি, এইখানেই আমার একটু দোলাচল আছে। যখন সমরেশ বসুকে কারাবাস করতে হচ্ছিল, কারাবরণ করতে হলো, সেই সময়ে তার স্ত্রী, প্রথমা স্ত্রী গৌরী, মানে কিভাবে চলবে, 4টে ছেলে মেয়ে নিয়ে এবং তাদের কোনো রোজগার নেই। তখন যখন উনি একটা আবেদনপত্র নিয়ে বিধান রায়ের সামনে গিয়ে দাঁড়ালেন, তখন বিধান রায় খুব রেগে উঠে বলেছিলেন, তোমার স্বামীকে বলো আরও আন্দোলন করুক। কিন্তু সেই মাস থেকেই একটা ভাতা, যতদিন সমরেশ বসু কারাবাস করছিলেন ততদিন পর্যন্ত, কারামুক্তির সময় পর্যন্ত সেই ভাতা কিন্তু পশ্চিমবঙ্গ সরকার তাকে দিয়ে গেছে। এইরকম আমি কেন এই কথাটা বলতে চাইছি যে সেই সময়টাকে কোনো নির্দিষ্ট একটা দিক থেকে দেখলে চলে না, সেই সময়টার অনেক স্তর ছিল। কেন আমি এই কথাটা বলছি? কারণ সমরেশ বসুর লেখার মধ্যে এই স্তরগুলো উঠে এসেছে। কখনো প্রথম দিকে যে তিনি বামপন্থার সমালোচনা করেননি তা নয়, কিন্তু সেগুলো অত তীব্র ছিল না। আসলে এক হিসেবে দেখলে বামপন্থার সমালোচনা হয়তো তিনি কখনোই করেননি, কিন্তু বামপন্থার যে প্রয়োগ, সেই প্রয়োগের সমালোচনা কিন্তু তার বরাবর ছিল। আমরা যদি একটুখানি আরেকজনের কথা, যিনি দীর্ঘদিন সমরেশ বসুর বন্ধু ছিলেন, তার লেখা থেকে একটুখানি পড়ি, তাহলে হয়তো একটুখানি পরিষ্কার হতে পারে। 1 মিনিট। সমরেশ বসুর খুব ঘনিষ্ঠ বন্ধু গৌরকিশোর ঘোষ, ওখানে ওই দেশপত্রিকায় তিনিও একটা তার লেখা লিখেছিলেন। প্রিয় বন্ধু সমরেশ বসু, আমি একটু বাদ দিয়েই পড়ব। আমার পরলোক নেই সমরেশ, তাই জানি এই চিঠি কখনোই তোমার কাছে পৌঁছবে না। তুমি পরলোক মানতে কি না জানি নে, তুমি মার্ক্সবাদ মানতে, কিন্তু মাতৃশ্রাদ্ধে আর 5 জন সাধারণ হিন্দুর মতোই তুমি মাথা ন্যাড়া করেছিলে। তোমার হাতে ইদানিং আংটিও দেখতাম, আর সে আংটি কোনো মূল্যবান ধাতুরও নয়। প্রতিকূল শক্তিকে যারা দৈব বলে বশীভূত করতে চান, তাদেরই হাতে এইরকম আংটি দেখেছি। তুমি জানতে আমি নাস্তিক, মাতৃশ্রাদ্ধ আমি করিনি, অলৌকিক কিছুতে আমার বিশ্বাস নেই। সেই কারণেই তোমার হাতে ধাতুর আংটি প্রথম যেদিন দেখি অবাক হয়েছিলাম, কিন্তু ব্যাপারটা তখন কেন জানি নে জিজ্ঞেস করা হয়ে ওঠেনি। এইটা আমি কেন পড়লাম?
এই জন্য নয় যে সমরেশ বসুর দ্বিধাগ্রস্ত মনটাকে ধরার জন্য, আমি এই কারণে পড়লাম, আপনারা যখন তিন পুরুষ পড়বেন একেবারে শেষের দিকে, এটা 88-তে তিনি চলে গেছেন, 84-তে যখন তিন পুরুষ প্রকাশিত হচ্ছে, তিন পুরুষে দেখবেন এই সমস্ত সামাজিক কার্যকলাপ, এগুলোর সঙ্গে সেই সময়কার যারা বামপন্থী তাদের কীরকম একটা তারা কীরকম দোলায়িত ছিলেন। সৌরীন্দ্র প্রথম সৌরীন্দ্র প্রথমে তার বাবার কাছ থেকে গান্ধীবাদের দীক্ষা নিয়েছিলেন। বাবা শেষ জীবন পর্যন্ত গান্ধীবাদী ছিলেন, কিন্তু তিনি গান্ধীবাদী হলেও তিনি কিন্তু অন্যের যে বিশ্বাস সেখানে কখনোই বাধা হয়ে দাঁড়াননি। যে কারণে সৌরীন্দ্রমোহনের বাবা সূর্যমোহন তার বিয়ের সময় তাকে সদ্য জেল ফিরে এসেছিলেন এবং একটি চাকরি জুটিয়েছেন সৌরীন্দ্রমোহন কিছুদিনের মধ্যেই, কলেজে পড়ানোর চাকরি। তাকে জিজ্ঞেস করেছিলেন যে বিবাহটা তিনি কীরকমভাবে করতে চান, কারণ মেয়ে তারা পছন্দ করেছেন এবং তাদের জানিয়ে এসেছেন বিবাহটা কিন্তু ছেলের ইচ্ছাক্রমেই হবে, কারণ তিনি জানতেন যে তার ছেলে কমিউনিস্ট এবং কমিউনিস্টরা নাস্তিক হন। এবং তিনি সূর্যমোহন একবারও তার নিজের যে ভাবনা চিন্তা সেটা কিন্তু সৌরীন্দ্রমোহনের ওপর চাপিয়ে দিতে চাননি। অথচ সৌরীন্দ্রমোহন নিজে ওই যে গতানুগতিক যে সামাজিক প্রচলিত সামাজিক যে নীতি, তার বাইরে উনি যেতে চাননি। তিনি বলেন তিনি কমিউনিস্ট, তিনি বলেন তিনি সব কিছুই মানেন না, তিনি তার স্ত্রীকে ঠাকুর ঘরে যেতে দেন না, অথচ বিয়ের সময় সমস্ত নিয়ম তিনি মেনেছিলেন। এইটা সমালোচনা নয়, এই দোলাচলতাটা মানুষের অন্তর্গত। এই দোলাচলতা নিয়েই সমরেশ বেঁচেছিলেন বলেই হয়তো ওই সৌরীন্দ্রমোহনের চরিত্র অত ভালো করে আঁকতে পেরেছিলেন। সেই উপন্যাসেই আমরা দেখেছি যে তৃতীয় প্রজন্ম সুমিত, সে শেষ পর্যন্ত যার দেওয়ালে একই সঙ্গে লেনিন এবং গান্ধী থাকেন, যিনি তার বাবার দীক্ষায় প্রথম জীবনে বামপন্থী ছিলেন এবং পরবর্তী জীবনে গান্ধীবাদী নন, সম্ভবত মানবতাবাদী হয়ে গেলেন। প্রত্যেকটা বাদ থেকে একটা উত্তরণ তার মধ্যে এলো। এই যে ঘটনাটা, এই ঘটনাটা কি সমরেশের জীবনেও ঘটেনি? আমরা দেখব যে সেই রকম ঘটনা ঘটেছিল। আমরা আসছি সেখানে। তারপরে গৌরকিশোরেরই একটুখানি আলোচনা করেছিলেন, সেটা হচ্ছে এই যে গৌরকিশোর লিখছেন, আমাদের মতো ডিক্লাসড মধ্যবিত্তকে কি করে জীবন সংগ্রামে টিকে থাকতে হয়েছে সেই সার কথা যখন আমরা বিনিময় করছিলাম, তখন তোমার সংগ্রামের কাহিনী, তোমার আটপুরের কাহিনী তোমাকে আমার মনে একেবারে হিরোর আসনে বসিয়ে দিয়েছিল। মাত্র 8 টাকা মাসোহারায় জগদ্দলে আমাকে ইউনিয়ন সংগঠনের কাজে লাগিয়ে দেওয়া হয়েছিল। নবদ্বীপের বাড়িতে তখন আমার মা 4টি নাবালিকা মেয়েকে কি করে প্রতিপালন করেছিলেন তা তিনিই জানেন। গৌরীকে আমি আমার মায়ের সমপর্যায়ে ফেলি, কেননা তোমার আটপুরের জীবনে গৌরীকে তোমার 4 ছেলে মেয়েকেই প্রতিপালন করতে হয়েছে। কি করে তা তোমার চাইতে গৌরীই ভালো জানে, অথবা জানে না। সংগ্রাম খেলা আমরা খেলেছি বটে সমরেশ, কিন্তু আসল সংগ্রাম করেছে তো গৌরী, করেছেন আমার মা। এবং গৌরকিশোরের এই লেখার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে যে সবসময় তিনি খুবই ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, কিন্তু সবসময় তিনি যেটা বলতেন, গৌরকিশোরের সমস্ত লেখার মধ্যে সাগিনা মাহাতোর কথা তিনি সারা জীবন উল্লেখ করেছেন। সাগিনা মাহাতো নিয়েও একটা ব্যাপার আছে যা আমি বুঝতে চেষ্টা করেছি। এই গল্পটা তোমার ভালো লেগেছিল,
যার হাত দিয়ে সাগিনা মাহাতো বেরিয়েছে তার হাত আনন্দবাজারের সম্পাদকীয় লিখে লিখেই অসাড় হয়ে যাবে, এমন মন্তব্য বার কয়েক আমার সামনেই করেছ। মজার ব্যাপার, আমার আর কোনো লেখার উল্লেখ তুমি কখনো করনি, সেই আগের দিনে রূপদর্শী নকশার লেখাগুলো ছাড়া। একটুখানি উল্লেখ করি, গৌরকিশোরের সাগিনা মাহাতো গল্পটা অনেক বেশি সম্ভবত তপন সিংহর ছবির কল্যাণে এবং বাদল সরকারের নাটকের কল্যাণে সাধারণের মধ্যে বেশি ছড়িয়েছিল। কিন্তু সাগিনা মাহাতো লেখা হয়েছিল 1958 সালে দেশ পত্রিকায় 18 জানুয়ারির সংখ্যায়। এর অনেক আগে 1952 সালে বসন্দা বলে একটা লেখা বেরিয়েছিল, শারদিয়া দেশ 1952। আমি পরপর কতগুলো লেখা বলছি। তাওয়ারিস দিন্দা 27 জুন 1953, শরদ্দা শারদিয়া দেশ 1953, করবিধি 1954, কমরেড নির্মলা সেন 1954। কেন এই কথার উল্লেখগুলো করছি? কারণ গৌরকিশোরের এই লেখাগুলোর কথা খুব বেশি পাঠক জানেন না, সাগিনা মাহাতোই জানেন। কিন্তু ওই সিরিজ, যদি আমরা একটা সিরিজ বলি, তাহলে সাগিনা মাহাতো তার শেষ গল্প। এবং এই কথা নিয়ে একটা প্রথমে চেনামুখ নামে একটা বই বেরিয়েছিল এবং পরবর্তীকালে সাগিনা মাহাতো নিয়ে একটা সাগিনা মাহাতো নামে আনন্দ পাবলিশার থেকে বেরোয়। এই প্রত্যেকটা গল্পে আছে যে কমিউনিস্ট পার্টি কেমনভাবে ব্যবহার করছে তার মানুষজনদের। শরদ্দা বা দিন্দা বা করবিধি তুলনায় একটুখানি উপরের মহল, তাও তাদের কীরকম করে ব্যবহার করা হয়েছে। এবং কমরেড নির্মলা সেন আর সাগিনা মাহাতো, এরা দুজন একেবারে সমাজের নিচের তলার মানুষ, যাদের কমরেড নির্মলা সেনের একজন নেত্রী হয়ে ওঠার বাসনা ছিল এবং সেই কাজ করার জন্য তিনি পার্টির উঞ্ছবৃত্তি করেছেন প্রচুর। এবং বামপন্থীরা নির্মলা সেনকে দেখতে ভালো ছিল না বলে এবং মহিলা বলে, দেখতে খারাপ মহিলা এই হিসেবে পার্টি মেম্বাররা নানা রকম মন্তব্য করেছেন। সাগিনা মাহাতোর কথা তো জানেন, সে যে আদতে ছিল শ্রমিক, নেতা হওয়ার সব গুণ তার মধ্যে ছিল এবং তাকে সবাই মান্য করত বলে কি করে মধ্যবিত্ত ইন্টেলেকচুয়াল, সেই সময় যারা বামপন্থার মানে ভারতবর্ষে কমিউনিস্ট বামপন্থা বলছি না, কমিউনিস্ট পার্টির যারা পরিচালনায় ছিলেন, তারা কীরকমভাবে তাকে ব্যবহার করে একদম ছিবড়ে করে ফেলে দিয়েছেন। এই কথাটা কেন বললাম? এই কথাটা এই জন্যে বলছি যে যখন গৌরকিশোর এইগুলো লিখেছিলেন সেই সময় সমরেশ এই কথাগুলো লিখছেন না। কিন্তু সমরেশ কি লেখেননি? সমরেশের শেষের দিকের প্রায় বহু, সমস্ত লেখা বলবো না, বহু লেখার মধ্যে ছোট গল্প এবং উপন্যাস, এর মধ্যে আমরা কিন্তু এই সমালোচনা দেখেছি। আমি একটুখানি যদি ভাগ করি যে এই যে শিকল ছেঁড়া হাতের যে খোঁজ আমরা করছি, সেখানটায় যদি আমি দেখি যে সেখানে একটা আছে যে আমি যেভাবে ভাগ করেছি, কমিউনিস্ট জীবন বনাম শিল্পী জীবন। এইখানের একটা দ্বন্দ্ব সেই সময় যারাই কমিউনিস্ট পার্টি করতেন তাদের মধ্যেই কিন্তু ছিল। বিশেষ করে যারা একটু নিজে কমিউনিস্ট পার্টির সদস্য কিন্তু নিজেরা তার বাইরে নিজস্ব একটা পরিচয় তৈরি করে ফেলছেন, সেই সময় কমিউনিস্ট পার্টি তাদের অনেক রকম বাধা দিয়েছে। এই ইতিহাস আপনাদের এখন সকলের জানা। তো এই যে দ্বন্দ্ব, এই সময় কিন্তু যেটা লেখা হয়েছিল, আমরা যদি সেইভাবে দেখি তাহলে দেখব যে বিটি রোডের ধারে জগদ্দল টানাপোড়েন, এইগুলো যদি আমরা দেখি, এমনকি পরবর্তীকালে পুনর্যাত্রা, মহাকালের রথের ঘোড়াও যদি দেখি, তাহলে দেখব এই প্রত্যেকটা লেখার মধ্যে এই তার কমিউনিস্ট সত্তা বনাম তার লেখক সত্তা একটা কিন্তু টানাপোড়েন চলছে। কেমন করে পার্টি এই হাতগুলোকে আসলে শিকল ছিঁড়তে দেয় না, কেমন করে মধ্যবিত্ত ইন্টেলেকচুয়াল তারা
এই হাতগুলোতে শিকল পরানোই থাক, একটা অদৃশ্য শিকল, সেটা তারা ভাবেন, এইটার একটা কিন্তু আমি অন্তত খুঁজে পেয়েছি, হয়তো আপনারাও পেয়েছেন। এই যে জায়গাটা, এই জায়গাটা থেকে আমরা অনেক 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 আপনারা, আমি শুধু একটা দুটো উল্লেখ করছি কারণ কিছুতেই অত উপন্যাস এবং অত গল্প আলোচনা করা সম্ভব হবে না বলে, আপনারা যে কোনো গল্প বা যে কোনো উপন্যাসেই এই জিনিসটা আপনারা খুঁজে পাবেন। তিনি কমিউনিস্ট ছিলেন, হয়তো শেষ পর্যন্তই ছিলেন। কমিউনিস্ট ভাবনায় তার কাছে মিথ্যা ছিল না। তিনি যে তিন পুরুষের কথা বলছি, সেই তিন পুরুষে তিনি দুজনেরই সমালোচনা করেছিলেন। কি আশ্চর্য, প্রায় সমান্তরালভাবে এই যে কমিউনিস্ট আদর্শ এবং কমিউনিস্ট যে যাপন সেই সময়, এবং গান্ধীর দর্শন এবং কংগ্রেসীদের যাপন, এই দুটোরই কিন্তু সমালোচনা করেছেন। মানে বিশেষ করে এই উপন্যাসটা শিল্প হিসেবে হয়তো খুব উচ্চকোটির নয়, কারণ গোটা উপন্যাসটাতে এই তত্ত্বরই কথা শোনা গেছে তিনটে চরিত্রের মুখ দিয়ে। কিন্তু এইগুলো থেকে বোঝা যায় যে তার ভেতরে এই টানাপোড়েনটা ছিল। তার মধ্যেই তিনি মানুষ রতন খুঁজতে বেরিয়েছেন। আমরা জানি মানুষ রতন এবং মানুষ দুটো আলাদা গল্প। মানুষ যখন প্রকাশিত হয় তখনও কিন্তু কমিউনিস্ট পার্টি থেকে এবং বামপন্থী বুদ্ধিজীবীরা তার উপরে কিন্তু অনেক রকম সমালোচনা করেছিলেন তাকে, তারা পছন্দ করতে পারেননি। সত্যি কি হাতের শিকল ছিঁড়ল? আমরা জানি না। হয়তো আরও কিছুদিন বাঁচলে, হয়তো এইটা শেষ হলে, আরও কিছু লিখলে আমরা সেইখানে একটা সিদ্ধান্ত টানতে পারতাম। আজকে আমার এই বলায় কোনো সিদ্ধান্ত নেই, কারণ একজন লেখক লিখতে লিখতে উঠে চলে গেছেন, তারপরে হারিয়ে গেছেন। অসমাপ্ত সেই, আমরা অসমাপ্তই বলবো, অসমাপ্ত সেই জীবনে, লেখকের জীবনের কোনো তাকে নিয়ে কোনো সিদ্ধান্ত টানা যায় না, আমিও টানছি না। কিন্তু কোন দিকে তিনি এগোচ্ছিলেন আগাগোড়াই যদি দেখা যায়, প্রথম থেকে পিটি রোডের ধারে জগদ্দল টানাপোড়েন যেরকম বললাম, সেই সব জায়গায় কি মানুষ খোঁজা হয়নি? অনেক এগুলোর সঙ্গে হয়তো একটু একটা সাল আপনাদের বলি, 1960 সাল। অনেকেই গিয়েছিলেন শান্তিনিকেতনে, আতিথ্য গ্রহণ করেছিলেন অন্নদাশঙ্কর রায়ের। অন্নদাশঙ্কর রায়ের স্ত্রী, এটা খুব বিখ্যাত গল্প, সকলেই জানেন, লীলা রায় তাকে জিজ্ঞেস করেছিলেন, কেন লেখো, তুমি কেন লেখো? তখন উনি উত্তর করেছিলেন, জানার জন্য। কাকে জানার জন্য? মানুষকে জানার জন্য, নিজেকে জানার জন্য নয় কেন? সমরেশ নিজের লেখার মধ্যেও বলছেন যে এই কথাটা এমন নয় যে পৃথিবীতে প্রথম উচ্চারিত হয়েছিল, কিন্তু সেই সময়ে এটা আমাকে ভীষণ রকম আমার মধ্যে একটা আলোড়ন ফেললো। অনবরত যেন আমার মনের মধ্যে থেকে উঠে আসতে লাগলো, নিজেকে খোঁজার জন্য নয় কেন। উনি আরও কথা বলেছিলেন লীলা রায়, সেটা হচ্ছে এই যে নিজেকে জানার চেষ্টা করো, তাহলে হয়তো তুমি অন্য কিছু খুঁজে পাবে, তোমাকে হয়তো খুঁজে পাবে। এটা উনি জীবনে বলেননি, বারে বারে লিখেছেন, আপনারা সবাই এই গল্প জানেন। ওনার কিন্তু প্রথম থেকেই যখন লীলা রায়ের সঙ্গে দেখা হচ্ছে, তার অনেক আগে থেকেই লেখায়, এমনকি নয়নপুরের মাটি থেকেও ওই যে মানুষ খোঁজা, সেটা কিন্তু শুরু হয়েছিল। মানুষের মধ্যে মানুষ রতন খুঁজে বেড়ানোর যে আকাঙ্ক্ষা, সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছিল। আমি একটু অন্য দিকে যাব এবার। সমাজের মধ্যে থেকে মানুষ শুধু যে একজন তথাকথিত সামাজিকভাবে আদর্শ মানুষ হবেন তা নয়, সমাজে অনেক রকম মানুষ আছেন। সেই মানুষকে মানুষ রতন খুঁজতে খুঁজতে তো সেই মানুষগুলোকেও খুঁজে পাওয়া যায়। সেই মানুষগুলোকে খুঁজতে গিয়ে তিনি ভাষার বদল ঘটালেন। ভাষার বদল ঘটছে, বিবিধ রূপকল্প আনছেন। আমি কয়েকটা মাত্র নাম করছি। স্বীকারোক্তি বলে 1964 সালে একটা গল্প বেরোয়। 67 সালে
স্বীকারোক্তি উপন্যাস গ্রন্থিত হয়। 64-র পরে 65-তে বিবর, 67-র পরে 68-তে প্রজাপতি। আমরা জানি প্রজাপতি নিয়ে 17 বছর মামলা চলেছিল, এবং 69 সালে পাতক। বিবর থেকেই শুরু স্বীকারোক্তি। হয়তো তখন অত খেয়াল করেননি কেউ, যদিও স্বীকারোক্তি আপনারা এখন গল্পটা আলাদা করে পাওয়া যায়, আপনারা পড়ে দেখতে পারেন, উপন্যাসটাও পড়ে দেখতে পারেন। স্বীকারোক্তি একই রকম, শুধু মানে যে কলেবরে বেড়েছে সেরকম উপন্যাস নয়, বা কলেবরে কম সেরকম উপন্যাস নয়, কিন্তু সমস্যাটা একই। প্রথম যখন গল্পটা লিখছেন তখন একজন রাজনৈতিক ডেটেনিউকে, রাজনৈতিক বন্দীকে, তাকে পুলিশে জিজ্ঞাসাবাদ করছে, আর সেই ছেলেটি সমানে বলে যাচ্ছে যে এই স্বীকারোক্তি দেওয়া কারুর কাছেই কোনোদিন তার পক্ষে সম্ভব হয়নি। তার ছোটোবেলায় মা বাবার কাছেও দেওয়া সম্ভব হয়নি সম্পূর্ণ স্বীকারোক্তি দেওয়া, তার স্ত্রীর কাছেও সম্ভব হয়নি, এখন পুলিশের কাছেও সম্ভব নয়। কারণ আসলে মানুষ নিজেকে সম্পূর্ণ করে খুলে ধরতে পারে না অন্যের কাছে, সম্পূর্ণ খুলে ধরতে। স্বীকারোক্তি যখন উপন্যাস হলো তখন আশ্চর্য রকমভাবে এরকম কোনো পরিচয় থাকলো না, কথক তিনিই বলছেন। তিনি একটা খুব আশ্চর্য বলছেন। এবং তারও আগে আমি একটু বলি, যদি খুব ভুলে গিয়ে না থাকি, তাহলে স্বীকারোক্তির যে উৎসর্গপত্র উপন্যাসের, সেখানে ছিল যে আমি বুঝতে পারছি যে আপনি আমাকে বুঝতে চেষ্টা করছেন, বুঝতে পারছেন খানিকটা, তাই এটা আপনার জন্য, আপনাকে দিলাম। ওই কথাটা বলা হয়নি, এরকম কোনো, আমার এক্স্যাক্টলি মনে নেই কী লেখা ছিল। ওটা খুব ইন্টারেস্টিং লেগেছিল বলে মনে আছে। সেখানে কিন্তু স্বীকারোক্তিতে তিনি কথক যিনি, তিনি স্বীকার করছেন তিনি 4টে খুন করেছেন। 4টে খুন করেছেন, তার স্ত্রীকে খুন করেছেন, এরকম করে 4টে খুনের কথা তিনি তার যিনি গল্প শুনছেন শ্রোতাকে বললেন। তাতে শ্রোতাকে, এবং বললেন, শ্রোতা প্রথমেই অবিশ্বাস করেছেন যে আপনাকে দেখে তো মনে হয় না, এটা আপনি ঠিক বলছেন না। তখন উনি বললেন, না দেখে কি কিছু মনে হয়, লোককে কি দেখে চেনা যায়, কিন্তু আমি করেছি এইগুলো বলে তার সবিস্তার হত্যাকাণ্ড বললেন। পরে কথার মধ্যে কথায় যেটা জানা গেল সেটা হচ্ছে এই, আসলে একটাও তিনি করেননি, কিন্তু এই প্রত্যেক কটা তার করার খুব ইচ্ছা ছিল। এই জিনিসটা মধ্যবিত্তের যে একটা শিক্ষিত মধ্যবিত্ত বা মধ্যবিত্ত তত শিক্ষিত না হলেও আমরা যে একটা সামনে আচ্ছাদন দিয়ে চলি, সেই প্রচ্ছদটাকে যেন টেনে হিঁচড়ে খুলে নিল। বিবরও তাই, এটাও তাই, স্বীকারোক্তিও তাই, যে আসলে আমরা মনে যেটা বলি সেটা তো বাইরে করি না, কিন্তু ওই লোকগুলোকে আমরা খুব ঘৃণা করি। ওই বারবার এই কথাটা ঘুরে ঘুরে এসেছে প্রায় ধ্রুবপদের মতো, মানুষকে বাইরে থেকে দেখলে কিছুই বোঝা যায় না। এই যে মধ্যবিত্ত জীবন এবং মধ্যবিত্ত যাপন, এই দুটো যে আসলে কতখানি মেকি এবং ভঙ্গুর, এইটা কিন্তু খুব পরিষ্কার করে এসেছিল। বিবরের পর যেটা নিয়ে প্রচণ্ড আলোড়ন উঠেছিল সেটা হচ্ছে প্রজাপতি 1968। সেইটা তো একদম সহ্যই করতে পারেননি কেউ। এবং সেখানে সুখেন বলে একটি ছেলে, সেও তার নিজের জবানিতেই বলছে, বিবরের মতো বা স্বীকারোক্তির মতন সে কিন্তু সমাজের মধ্যবিত্ত স্তরের লোক নয়, তার থেকে নিচের সেই উচ্ছিষ্ট যাদের সকলে ব্যবহার করে, তাদের পার্টি ব্যবহার করে, তাদের সমাজ ব্যবহার করে, সবাই ব্যবহার করে। সে বলছে নিজের কথা, এবং সেই সময় এইটা অশ্লীলতার দায়ে অভিযুক্ত হয়েছিল। এই যে অশ্লীলতার দায়ে অভিযুক্ত হয়েছিল প্রজাপতি, তার কারণই ছিল ভাষা। বারে বারে এই জিনিসটা কোর্টে উঠেছে, লোয়ার কোর্ট, হাইকোর্ট, শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে গিয়ে 84 সালে বোধহয় এই মামলাটা মেটে। সুপ্রিম কোর্টের যে মানে রায়, তাতে সেটা হচ্ছে যে সমরেশ বসু বুঝিয়ে পারছেন না যে ছেলেটি বলছে সে তো সমাজের ওই স্তরেরই ছেলে, তাহলে তার ভাষাটা আমার ভাষার মতো কি করে হবে, মধ্যবিত্তের ওই লুকিয়ে রাখা ভাষার মতো কি করে হবে, সে তো তার ভাষাতেই কথা বলছে।
কেন এই কথাগুলো এরকমভাবে আসছে, পাতকেও তাই, যেরকমভাবে আসছে কেন? একটাই কারণ, সমরেশ হয়তো বুঝতে পারছিলেন যে এইভাবে একই বয়ানে সব লেখা চলে না। যদি মানুষকে খুঁজতে হয়, মানুষকে তার ওই জায়গাটাতে গিয়েই খুঁজতে হবে, যে কারণে তাদের ভাষাগুলোই, মুখের ভাষাগুলোও ব্যবহার করতে হবে। এই যে নিরন্তর অন্বেষণ, এই নিরন্তর অন্বেষণ তিনি কিন্তু চালিয়ে গেছেন। খুব আশ্চর্য যে অনেকগুলো উপন্যাস আমরা অন্যরকমভাবে দেখি, কিন্তু আমরা অন্য আরেকভাবেও দেখতে পারি। সকলেই যেটা ভাবেন যে এই যে শেষ উপন্যাস দেখি নাই ফিরে, এটাই হচ্ছে তার কোনো শিল্পীকে নিয়ে একটা মহৎ কীর্তি। কিন্তু তাই কি? আমরা যদি তার প্রথম উপন্যাসটা দেখি, নয়নপুরের মাটি, নয়নপুরের মাটিতেও সেই যে মূর্তি গড়ার ভীষণ আকাঙ্ক্ষা, মাটি দিয়ে মূর্তি গড়ে তোলার যে আকাঙ্ক্ষা, সেটার মধ্যে কি শিল্পী নেই? একটু যদি আমরা অন্যভাবে দেখি, একটু অনুরোধ করব, হয়তো আপনারাও দেখেছেন, আমি কি আর একা দেখেছি? আমার কিন্তু মনে হয় যে এই শিল্পী চেতনার, একটা শিল্পীকে নিয়ে লেখার তার আগ্রহ এবং ইচ্ছা প্রথম থেকেই ছিল। এটা তো অস্বীকার করা যাবে না যে তিনিও একজন শিল্পী বটেন। ছিন্ন বাধা একটা কম আলোচিত উপন্যাস, সেখানে যে চরিত্র অভয় কবিয়াল, সে গান গাইতো, তার নিজের মধ্যে থেকে গানটা আসতো, সে স্বভাব কবি। এই অভয় কবিয়াল গান বেঁধে বেঁধে সকলের কাছে খুব জনপ্রিয় হয়েছিল। তাকে পার্টি ব্যবহার করে কি হিসেবে, যে কথাগুলো তারা শ্রমিকদের বলতে চায়, অভয় কবিয়ালের গানের মধ্যে দিয়ে যদি সেগুলো আসে, তাহলে সেগুলো অনেক সহজে ওদের কাছে পৌঁছতে পারে। অভয় এই সূত্রে কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত হয় এবং কমিউনিস্ট যে মতাদর্শ, সেটাকে সে তার ভালোই মনে হয়। কিন্তু আসলে তো সে শিল্পী, সে জাত শিল্পী। তার সবসময় ওই ফরমায়েশি গান, সবসময় ওই মিটিংয়ের আগে বা মিটিংয়ের পরে বা প্রয়োজনের গান, এইগুলোতেই কি সে থেমে যাবে? উপন্যাসটা শেষ পর্যন্ত গড়ায় অভয় কবিয়ালের ওই শিল্পী সত্তায় উত্তরণ পর্যন্ত, যে সে শুধু কমিউনিস্ট নয়, সে একজন শিল্পী, সে তার ইচ্ছা মতন সে গান গাইতে পারে। টানাপোড়েন, এটাও ৭৮ সালের, এইটাকেও একটু অন্যভাবেই দেখা হয়। কিন্তু আমরা যদি দেখি যে টানাপোড়েনের যে পঞ্চাননকীর্ত, তাঁতির সেরা তাঁতি তাকে বলা হয়, সে বালুচরি বনে, বালুচরি সে ছবির মতো বনে, কিন্তু নকশা তার নয়, নকশাদার হচ্ছে অভয় খান। এই যে পঞ্চাননকীর্ত, এর এত নাম চারপাশে, তাকে শিল্পী হিসেবেই, বালুচরি শিল্পী হিসেবেই সে সম্মান পায়, কিন্তু সে আসলে জানে আসল কাজ হচ্ছে ওই নকশাদারের। তার মনের মধ্যে ওই নকশাদার হয়ে ওঠার খুব চেষ্টা বা আগ্রহ আগাগোড়া ছিল। আমরা যদি এরকমভাবেও একটু পড়তে পারি শতবর্ষ পার হয়ে গিয়ে সমরেশ বসুকে, যে আসলে প্রত্যেক কটার ধারাবাহিকতা তার কিন্তু ছিল। এই যে মানুষের তার নিজের পরিচয়ে বাঁচা, শিল্পীর তার নিজের পরিচয়ে বাঁচা, এই জিনিসগুলো খুবই তাকে সারা জীবনই বোধহয় একটু তাড়িয়ে নিয়ে চলেছে। তিনি, এটা ঠিক, সমরেশ বসুই হয়ে উঠেছিলেন, তার গায়ে কোনোদিনও কমিউনিস্ট লেখক ছাপ পড়েনি, যেমন মানিক বন্দ্যোপাধ্যায়ের গায়ে পড়েছিল, একজন অসাধারণ লেখক। তিনি শেষ পর্যন্ত শুধু এই ছাপটাই তাকে দেয়া হলো। সমরেশ বসু সেই ছাপ থেকে উত্তীর্ণ হয়ে গিয়েছিলেন। কিন্তু তিনি যেটা
বুঝছিলেন না হয়তো প্রথম দিকে যে তার এই একটা টানাপোড়েন আগাগোড়াই ছিল। যে নেতারা, আমরা এটা বিশেষ করে এখানে বাংলায় দেখেছি বামপন্থী নেতাদের, তারা সব কমিউনিস্ট পার্টির তাত্ত্বিক নেতা হয়ে যতটা ছিলেন, এই মধ্যবিত্ত উচ্চবর্ণের যারা নেতা, তারা ততখানি নিজেদের প্রলিটারিয়েট করে তুলতে পারেননি। প্রকৃতপক্ষে যারা ছিলেন তারা শ্রমিক নেতা করে তুলে তারাই একদিন শাসন করবেন যে কথা তারা মুখে বলতেন, সেটাও করে তুলতে পারেননি। বরঞ্চ তাদের উপরে একটা বিপরীত চাপ তারা রেখেছিলেন। একটুখানি বলে আবার একটুখানি লেখার একটু গৌরকিশোর ঘোষের থেকে পড়ে নিই যে উনি মনে করছেন, মানে লিখছেন যে সমরেশের মধ্যেও তার মধ্যে একটা দ্বন্দ্ব ছিল। তোমারও পার্টির সঙ্গে দ্বন্দ্ব বেঁধেছিল এবং সাগিনার পরিণতি তোমার হয়েছিল, অথবা সাগিনার মধ্যে তোমাকে দেখতে পেয়েছিলে এবং সেই কারণেই সাগিনা মাহাতো তোমার তো ভালো লেগেছিল, সেটা আমার পক্ষে বলা এখন শক্ত। তোমার ক্ষোভের কারণটা ঠিক কী ছিল সমরেশ? তোমাকে পার্টি থেকে আবর্জনার মতো ফেলে দিয়েছিল বলেই কি পার্টির প্রতি এত অভিমান? ধরো তোমাকে যদি পার্টি থেকে বার নাই করে দিত, লেখক হিসেবে তোমার যখন একটা ব্যক্তিত্ব ধীরে ধীরে গড়ে উঠছে, তখন কি তুমি পার্টিতে টিকে থাকতে পারতে না সমরেশ? তাহলে দেখো, প্রশ্নটা বিতাড়নের নয়, প্রশ্নটা উত্তরণের। গুটিপোকার পরিণতিই হলো প্রজাপতি হয়ে মুক্তি পাওয়া। ব্যক্তিত্বে তোমার উত্তরণ হচ্ছিল বলেই তোমার সঙ্গে পার্টির বিরোধ বেঁধে উঠছিল। তোমাকে পার্টি থেকে সরতেই হতো। আমরা জানি সমরেশ বসুকে পার্টি বহিষ্কার করে সম্ভবত 1955 সালে। 1955 সালে তার পার্টি সদস্যপদ খারিজ হয়ে যায়। পার্টি সদস্যপদ খারিজ হয়ে গিয়েছিল বলেই যে তিনি নিজে বামপন্থাকে ফেলে দিয়েছিলেন তা কিন্তু নয়। পরবর্তীকালের গল্প এবং উপন্যাসগুলো তার প্রবল সাক্ষী। কিন্তু এই যে শিল্পী জীবন নিয়ে যে একটা কথা বলা প্রথম থেকেই যেটা ছিল, সেইটার একটা মানে শেষ, এবং হয়তো আমরা একটা চমৎকারই দেখছিলাম দেখি নাই ফিরে যখন তিনি লিখছিলেন। এই দেখি নাই ফিরেতে একটা অদ্ভুত জিনিস ঘটেছিল, আপনাদের মনে থাকতে পারে। উনি লিখছিলেন যখন দেশ পত্রিকায় ধারাবাহিক বেরোচ্ছিল, তখন বিকাশ ভট্টাচার্য তার সেই ছবিগুলো আঁকছিলেন। বিকাশ ভট্টাচার্যের খুব ভয় ছিল যে মানে সমরেশ বসু শিল্পীর জীবন নিয়ে লিখতে পারবেন সত্যি। কেন তার মধ্যে এই ভয়টা ছিল না, উনি দেখেছেন বিশেষ করে আমাদের বাঙালি লেখকরা যদি কোনো শিল্পীকে নিয়ে লেখেন, তারা কিচ্ছু না জেনে এবং যথেষ্ট মানে হেলাফেলা করে লেখেন, মানে যাকে বলে গভীর একটা মানে অনুসন্ধান তাদের মধ্যে থাকে না। সেই জন্য তার ভীষণ ভয় ছিল। তিনি সেটা বলছেন যে আমি আশ্চর্য হয়ে যাই, একজন স্বনামধন্য লেখক কি করে লেখেন। এটা বিকাশ ভট্টাচার্য, তার নায়ক প্রকৃতির রূপ ধরতে ইজেলে ক্যানভাস কাটিয়ে নানা বাটিতে তেল রঙ গুলে ছবি আঁকলেন, তারপর সেই ক্যানভাসটিকে গুটিয়ে সঙ্গের শান্তিনিকেতনী ব্যাগের মধ্যে পুড়ে ফেললেন, এবং তারপর আর বলার দরকার নেই, এটুকুই যথেষ্ট। তেল রঙ মাধ্যমটির সম্পর্কে লেখকের সামান্যতম জ্ঞান থাকলে তিনি এরকম উদ্ভট দৃশ্য রচনা করতে পারতেন না। শিল্পকলাকে বড় হেলাফেলার চোখে, অনুপলব্ধির চোখে দেখলে এরকমটা যে হবে তা বলাই বাহুল্য। তার সেই দ্বন্দ্ব কেটেছিল যখন তিনি এইরকম একটা দ্বন্দ্ব নিয়েই তিনি আঁকতে শুরু করেছিলেন। কিন্তু পরে দেখেছেন যে এক অসাধারণ সাহিত্য কীর্তির
সঙ্গী হয়ে যাচ্ছেন তিনি। এবং আপনারা যদি পুরো বিকাশ ভট্টাচার্যের লেখাটা পড়েন তাহলে দেখবেন যে লেখার সঙ্গে সঙ্গে তার আঁকা কীরকম বদলে যাচ্ছে, অর্থাৎ কখন কি রং তিনি চাপাবেন সেইটা যেন সমরেশ বসুর লেখাই তাকে বলে দিত। এবং বিপরীত দিকও একটা ছিল, সমরেশ বসুরও ভীষণ একটা সংশয় ছিল যে এইটা, বিশেষ করে উনি তো জানেন ওনার জীবনের সেরা বিষয়টা তিনি লিখতে যাচ্ছেন, বহুদিন ধরে তিনি এটাকে নিয়ে গবেষণা চালিয়েছেন রামকিঙ্কর বেঁচে থাকতে এবং তার মৃত্যুর পরে পর্যন্ত। ফলে তারও সংশয় ছিল বিকাশ ভট্টাচার্য কী করবেন। কিন্তু দেখা গেল এই দুজন শিল্পী আরেকজন শিল্পীকে নিয়ে চমৎকার এঁকে চললেন এবং লিখে চললেন। একজন কথায় আঁকলেন, আরেকজন আঁকায় লিখলেন। এই অসামান্য একটা অসম্পূর্ণ উপন্যাস আমরা শেষ রচনা হিসেবে হাতে পেয়েছি। আমার মনে হয় আমার এবারে এটা ছেড়ে দেওয়া উচিত। আমি তো প্রথমেই যে কথাটা বলেছি সেটা হচ্ছে এই যে আমি আসলে কিছু বলতে চাইনি, আসলে একটা পাঠ একসঙ্গে করতে চেয়েছি। খুবই বিক্ষিপ্ত হলো আমি জানি, খুবই ছাড়া ছাড়া হলো তাও আমি জানি, কিন্তু এর থেকে বেশি আমার যে কিছু করার আছে এই এরকম একজন মহৎ লেখকের সম্পর্কে, সেটা আমিও মনে করি না। নবকুমার বসুর একটা লেখা দিয়ে শুরু করেছিলাম, সেই লেখাটার শেষটুকু দিয়ে শেষ করব। তার আগে আর শুধুমাত্র একটা কথা বলা, সেটা হলো এই সাধারণ স্বাভাবিক সামাজিক জীবনাচরণ বলতে যেটা বোঝায়, সমরেশের জীবন সেরকম ছিল না। ছোট বয়সে নিজের থেকে বয়সে বড় বন্ধুর দিদিকে বিয়ে করে পালিয়ে গিয়েছিলেন। এখান থেকে যদি তার শুরু হয় তাহলে শেষ জীবন পর্যন্ত মহিলারা, মেয়েরা তার জীবনকে রঙিন করে তুলেছিল এবং তিনি সবসময় সেটা স্বীকার করতেন। এমনকি মহানগর যখন বেরোচ্ছে সেই সময় তার তো নিজের অনেক গল্প জানা, সেগুলো অনেকটা কুৎসা রটানোর মতোও হতে পারে, কারুর সঙ্গে তার মনের আদান প্রদান হয়েছিল তাও হতে পারে। সেগুলোকে নিয়ে আমি কিছু বলছি না। নবকুমারের কাছ থেকে একটা লেখা পড়ছি, এই একটা স্মৃতিচারণে একটা লেখা একটুখানি অংশ পড়ে দিচ্ছি। তার আগে বলছি, মহানগর বেরোবার সময় কলকাতা তখন একটি মেয়েকে নিয়ে, অল্প বয়সী একটি মেয়ের সঙ্গে সমরেশ বসুকে জড়িয়ে প্রচুর কথা বলেছিল। সেটা সম্পর্কে নবকুমার তাকে সরাসরি প্রশ্ন করেছিলেন। আমি হঠাৎ বাবাকে একটি প্রশ্ন ছুঁড়ে দিলাম, শুনছি তুমি নাকি আবার একটা বিয়ে করছো? ঠোঁটের ফাঁকে মায়া হাসির ছোঁয়া লাগা মুখে বাবার জিজ্ঞাসার দৃষ্টি। হঠাৎ বিয়ে করতে যাব কেন এই বয়সে? তোমার মতন লোকের কাছে বয়সটা কোনো ফ্যাক্টর নাকি? করলেই হলো। বিভিন্ন মহল থেকে শুনছি তুমি নাকি একটি অল্প বয়সী যুবতীর প্রেমে পড়েছ, মেয়েটিকে দেখতেও বেশ সুন্দরী। বাবা হো হো করে হেসে উঠল। এই হাসি দিয়ে বাবা চিরকাল অনেক কিছু জয় করে এসেছে। তারপর থেমে থেমে বেশ নাটকীয়ভাবে বাবা বলতে লাগলো, প্রেমে পড়াটা তো কোনো ব্যাপার নয়, প্রেমে তো পড়তেই পারি। একটি মেয়ে, সে যদি আবার সুন্দরী যুবতী হয়, আমাকে যদি প্রেম নিবেদন করে, আমি কি তাকে যাচ্ছে তাই বলে ফিরিয়ে দেব? আমার তো মনে হয় তাকে গ্রহণ করাটাই শ্রেয়। তবে কি না সব কিছুর একটা সীমা আছে। নোংরামি ব্যাপারটা আমি বরদাস্ত করতে পারি না। যদি একজন সুন্দরী মহিলা আমাকে প্রেম নিবেদন করে, তার তৃষার্ত দুঠোঁট আমার ঠোঁটের সামনে মেলে ধরে, আমার তো মনে হয় তাকে চুম্বন করাটাই উচিত। তার ওই ছোট্ট চাহিদা থেকে তাকে বঞ্চিত করব কেন? কিন্তু তার মানে এই নয় যে তাকে সঙ্গিনী করে বিছানায় শুতে হবে। বিছানায় শোয়া এবং প্রেমের ব্যাপারটিকে আমি আলাদা চোখে দেখি। এইটা যদি মাথায় রাখি তাহলে ওনার যে নারী চরিত্রগুলো দেখব এবং নারীর সঙ্গে পুরুষের সম্পর্কগুলো দেখব, সবকটাই ঠিক কোট আনকোট সামাজিক তা কিন্তু ছিল না, অনেক অসামাজিক
এরকম ধরনের সম্পর্কেও ছিল, কিন্তু সেটা সম্পর্কের জন্যেই তার উত্তরণ ঘটেছে। সেটা সমাজ মানল, সমাজ অনুমোদন দিল না তাতে কিন্তু কিচ্ছু এসে যায় না। শেষ করার আগে একটা ছোট গল্পের কথা বলবো, ছেঁড়া তমসুক। সেই যে তিনটে ছেলে আর বিজলিবালা বিজু, এদের মধ্যে সম্পর্কটা ঠিক কী ছিল? লোকে নিন্দে করত, লোকে নানা রকম কুৎসা করত, কিন্তু ছেঁড়া তমসুক পড়ে বোঝা যায় যে সমস্ত সম্পর্কই ওই একঘেয়ে সামাজিকতার মধ্যে বন্দী নয়, তার বাইরেও অনেক সম্পর্ক হতে পারে। সেরকম নানা সম্পর্কের চিত্রণ আমরা সমরেশ বসুর লেখার মধ্যে দেখেছি, এবং প্রত্যেকটা জায়গাতেই তিনি এই শৃঙ্খল ভাঙতে চেয়েছেন। সেই শিকল, যে শিকল হাতকে বেঁধে রাখে, সেই হাতকে তিনি শিকল সেই হাত দিয়ে তিনি শিকল ছিঁড়তে চেয়েছিলেন, এবং তার মতন করে তিনি ছিঁড়েও ছিলেন। তার ব্যক্তিগত জীবনের কথা এখানে আলোচনা আমি করব না, কিন্তু নিশ্চয়ই করে তার যে বিপুল যে সাহিত্য, উনি বহুপ্রজ লেখক ছিলেন, বিপুল যে সাহিত্য কীর্তি, তার মধ্যে অনবরত নারী সম্পর্কে নানান রকম মিথ তিনি ভেঙেছেন। নারী পুরুষের সম্পর্ক সম্পর্কে নানান রকম মিথ তিনি ভেঙেছেন, এবং কোনোদিনই সমাজকে তোয়াক্কা করেননি। একদম শেষে নবকুমারের একটুখানি বলে আমি শেষ করব। ঘুরে ফিরে আবার সেই দৃশ্যটি চোখের সামনে ফুটে উঠেছে, কিন্তু না, বদলে গিয়েছে দেখছি। ধুধু খোলা আকাশের নিচে বিশাল প্রান্তর, গনগন করছে মাথার উপরে সূর্য। আমি না, বাবা দাঁড়িয়ে আছে সেই বিশাল প্রান্তরের ঠিক মাঝখানে একা। মাথার উপর কোনোদিন ছাউনি ছিল না। 63 বছর 3 মাস এই খরতাপের বিরুদ্ধে যুদ্ধ করে এসেছে। এবার রওনা হলো মহাকালের ডাকে, মহাপ্রস্থানের পথে। নমস্কার।